প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমরা আলোচনা করব দেশের সমসাময়িক অর্থনীতি নিয়ে। কেমন আছে আমাদের অর্থনীতি, কেমন আছে ব্যবসা বাণিজ্য এবং কোন পথে হাঁটার কথা ছিল, কতটুকু আমরা এগোতে পেরেছি এবং ভবিষ্যৎ পথ কতটা মসৃণ বা কণ্টকাকীর্ণ, সেই প্রশ্নগুলো খোঁজবার চেষ্টা করব আজকের। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আব্দুল হক। কোন বিশেষণ উল্লেখ করব? উনি একজন সফল ব্যবসায়ী নেতা, নিজেকে সমাজকর্মী হিসেবে অধিকতর পরিচিতি দিতে উনি অভ্যস্ত। উনি বাংলাদেশের বিজনেসম্যানদের অ্যাপেক্স বডি, যেটাকে আমরা বলে থাকি, ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, একাধিকবারের পরিচালক রয়েছেন। বাংলাদেশে গাড়ি ইম্পোর্টার এবং যারা ব্যবসা করে থাকেন গাড়ির, তাদের যে সংগঠন, সেই বারবিডার সভাপতিও উনি। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়। তার আগে যেটি বলছিলাম যে দেশের অর্থনীতি নিয়ে একটি বড় শঙ্কা তৈরি হয়েছিল 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, এবং সেই শঙ্কা নানান সংকটকে ত্বরান্বিত করেছিল। নগদ অর্থের সংকট তৈরি হয়েছিল, ডলার সংকট তৈরি হয়েছিল, আস্থায় এমন চিড় ধরেছিল যে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকের ঋণপত্রকে পর্যন্ত অ্যাকসেপ্ট করতে চাইতো না বা অনার করতো না। এমনতর পরিস্থিতিতে একটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছিল, সেখানটাতে মানুষ অনেকটাই আশায় বুক বেঁধেছিল যে এই অচলায়তন ভেঙে একটি নতুন পথে বাংলাদেশ এগোবে, বিশেষ করে অর্থনৈতিক এবং ব্যবসায়ী এবং কূটনৈতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে। কিন্তু সেখানে কতটুকু এগিয়েছে ব্যবসায়ী নেতা বা যারা ব্যবসা করেন, তারাই বা কতটুকু এই সরকারের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পেরেছেন, সেই বিষয়টি প্রথমেই জানতে চাই জনাব আব্দুল হক আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতাদের আন্তরিক সালাম ও আদাব জানাচ্ছি। আসলে দেখুন, আপনি প্রথমে বলেছেন যে ব্যবসা বাণিজ্য বিজনেস টাইম এই প্রোগ্রামটিতে আপনি আলোচনা করে থাকেন। বস্তুতপক্ষে জুলাই আগস্ট 24-এর যে ঘটনা, সেটা কিন্তু কেবল যে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা তা নয়, বরং এটা বহু বছরের বৈষম্য, গণতন্ত্রহীনতা, জবাবদিহিহীনতা এবং একচ্ছত্রবাদ, ভয়ঙ্কর রকমের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন ধ্বংস, সবটা মিলে এটা কিন্তু একটা বড় রকমের ঘটনা, যেখানে জনগণকে সব দল মত, সব বয়সের মানুষকে কিন্তু বেরিয়ে আসতে হয়েছিল। সেই অর্থে কিন্তু এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা, এবং হয়তোবা সারা পৃথিবীর মানুষ সেটাকে সেভাবে দেখেছেও। কারণ বিশ্বের সেরা দ্য ইকোনমিস্ট পত্রিকাতে আখ্যা দিয়েছিল বাংলাদেশ বিগিনস এগেইন। অনেকটা ছবিটা দিয়েছিল তারা প্রধানমন্ত্রী দপ্তরের ছাদের উপরে হাজারো মানুষের দাঁড়িয়ে থাকা, যেটা অনেকটা ফরাসি বিপ্লবের ওই সিম্বলাইজিং মনে হচ্ছিল। তো মানুষ কিন্তু বিপ্লবী পরিবর্তন চেয়েছে এবং মানুষ বিপ্লবে অংশগ্রহণ করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু কোনো বিপ্লবী পার্টি এটাকে নেতৃত্ব দেয়নি। এটা জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব, যেটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা থেকে শুরু হয়েছে বটে, কিন্তু সেটা শুধু তারাই এটা অর্গানাইজ করছে তা কিন্তু না। মানুষের ভিতরে জমে থাকা বিষ, ক্ষোভ, হতাশা, আক্ষেপ, বিক্ষোভ সবটার ওই সময়টাকে স্পার্ক করা গিয়েছিল, যেটা ক্রেডিটটা তারা নিতে পারে। কিন্তু সব দল মত, আমি বলবো সব ধর্মের মানুষও এতে সামিল হয়েছিল। সেই জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা। আর এটাকে যদি আপনি এই বিপ্লবী পরিবর্তনের পরে, যেমন আমিও ব্যক্তিগতভাবে এই বয়সে কিন্তু আমিও হাজির হয়েছি, আমার ফ্যামিলির ছেলেফেলেদেরকে আমি বের করে দিয়েছি যে তোমরা ইতিহাসে অংশগ্রহণ করো। এবার আমার বিশ্বাস, রাস্তা যখন বেরিয়েছে তখন দেখছি লক্ষ লক্ষ মানুষ, আমার মনে কোটি কোটি মানুষ সারা দেশ থেকে বেরিয়ে এসছে। তো আমার মনে হয় যে প্রত্যাশা আমরা করেছি এবং সেটার এই পরিবর্তন অভ্যুত্থানের পরে যে সরকারের পতন হলো,
সে পতনটা ছিল যেমন এখানে অনেক অংশীদার ছিল, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং বিভিন্ন অংশীদার। তারা বিভিন্নভাবে জায়গায় ছিল, উৎপত্তি ছিল। তারা মনে করেছিল তাদের হয়তো প্ল্যান এ প্ল্যান বি এরকম কিছু ছিল। তারা হয়তো মনে করেছিল এই যে সরকার প্রধানকে আপাতত বের করে দিয়ে অবস্থাকে ঠান্ডা রেখে আবার আনবে, এরকম হতে পারে। কিন্তু জনগণ সেটাকে মেনে নেয়নি। জনগণ চেয়েছে ব্যাপক পরিবর্তন এবং তারই ফলশ্রুতিতে বাধ্য হয়েছে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে। এবং সৌভাগ্যবশত সেখানে প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এই জাহাজের স্টিয়ারিং হাতে নেন। এবং জনাব হক, এটি তো আমরা গত 1.5 বছর ধরে দেখলাম যে ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করছেন। আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা হিসেবে আপনি এই 1.5 বছরের আর্থিক খাতের অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি মনে করি যে আর্থিক খাতে অন্তত তাদের সফলতা আছে। যেমন সেটা হলো যেমন আপনার ডলার নিখোঁজ হয়ে গেছিল, প্রায় পাওয়া যাচ্ছিল না। সে ডলার কিন্তু আজকে রিজার্ভ এনাফ, আপনি যত চান ইম্পোর্ট এলসি খুলতে পারেন। কেন্দ্রীয় ব্যাংক অনেক সফলতার সহিত সেটাকে একটা পর্যায়ে এনেছে। এখন কিন্তু আপনার 32 বিলিয়নের উপরে আমাদের রিজার্ভ আছে, যেটা এই ধারা চলতে থাকলে বছরখানিক পরে এটা $50 বিলিয়ন হতে পারে, যেটা আগের এক সময় আমাদের সর্বোচ্চ ছিল সম্ভবত 45-46 বিলিয়নের মতো ছিল। সেটা অর্জন করা যাবে। অর্থনীতিতে যে ভয়ঙ্কর রকমের পাচার হচ্ছিল, বিশেষ করে অলিগার কিংবা একটা শ্রেণী এবং রাষ্ট্রীয় সহযোগিতায় সরকারের সহায়তা করছিল, সেটার কারণে কিন্তু বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছিল না এবং এমনভাবে দাম বেড়ে গিয়েছিল, উল্লম্ফন এমন হয়েছিল যে 7 আর 10 টাকা করে পার ডলারে তারা প্রতিটা ডলারে তারা লাভ করেছে কিংবা নিয়ন্ত্রণ করেছে। সেখান থেকে দামে খুব বড়, ডলারের দামে কি খুব বড় ধরনের পরিবর্তন? ডলারের দাম কমে যেত আরো অনেক যদি বাংলাদেশ ব্যাংক ডলারটা না কিনতো। বাংলাদেশ ব্যাংক সেটাকে নিয়ন্ত্রণ করছে রপ্তানির কারণে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো আবার এও বলেছে যে ডলারের দাম তারা নিয়ন্ত্রণ করছে না, বাজার ভিত্তিক করে দিয়েছে, যেটাকে বলা হয় ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। বাজারে যখন ডলার বিক্রি হয় না, ইম্পোর্ট নাই, চাহিদা নেই, তখন বাংলাদেশ ডলার বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকে কিনতে হচ্ছে। এই আর্টিফিশিয়াল টু দা অনেকটা মানে বলতে পারেন যে এটাকে নাইলে পরে ডলার অনেক পড়ে যেতে পারে, ডলারের দাম অনেক পড়ে যেতে পারে। সেটাকে ব্যালেন্স রাখার জন্য তারা এই কাজটা করছে। কতটুকু পারবে, কতক্ষণ পারবে পড়ে গেলে ডলারের আমরা দেখেছি 80-85 টাকার ডলার আমরা যদি দেখি করোনার আগে, সেটি হঠাৎ করে 120-22 টাকা খোলা মার্কেটে 125-26 পর্যন্ত। কিন্তু এই জায়গা থেকে এখন যখন পড়ে যাচ্ছে, আপনি বলছেন যে আমার ইম্পোর্ট নাই, আমার ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্ট নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, তাহলে ডলারের দামটা পড়ে গেলে সমস্যা কোথায় ছিল? সমস্যা হলো সেটা হলো সার্বিক ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। কারণ আমার ডলার অধিকাংশই তো আমার ইম্পোর্ট ওরিয়েন্টেড, আমার ইন্ডাস্ট্রি। আপনার আমদানি ব্যয়টা কমবে, কিন্তু রপ্তানি কারকরা আবার কম্পিটিশনতে হারিয়ে যেতে পারে। সেই কারণে বাংলাদেশ ব্যাংকে এটা ব্যালেন্স করতে হচ্ছে তাদের ম্যাক্রো ইকোনমিতে, যে আসলে কতটুকু হলে পরে এটাকে ডুয়েবল। কিন্তু আপনি এটি কি একরকম আর্টিফিশিয়ালি আপনি আর্টিফিশিয়াল যারা রপ্তানিকারক, যদি আমরা রপ্তানি অনেক বাড়াতে না পারি, টোটাল রপ্তানি বৃদ্ধি হতে হবে, উৎপাদন বাড়তে হবে, রেভিনিউ জেনারেশন হতে হবে। তার মানে হলো আমি বলবো এই ক্ষেত্রে যে টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বাড়াতে হবে। আমাদের 1 নম্বর এজেন্ডা বর্তমান সরকার কিংবা আগামী সরকারের জন্য সবকিছু পরে, আগে হলো অর্থনীতি জায়গাটাকে স্থিতিশীল করা, অ্যাক্টিভিটি বাড়ানো এবং মানুষের আয় বাড়ানো। মানুষের ক্রয় ক্ষমতা নেই, নিচের মানুষের ক্রয় ক্ষমতা নেই, কারণ একটা আয় কমে গিয়েছে, টাকার মূল্য পতন হয়েছে। টাকার মূল্য পতনটা গত সরকার এমনভাবে করেছিল যে আমার বিশ্বাসে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আরে 1-1.5 মাস থাকলে সরকারকে ব্যাংকরাপ্ট কিন্তু হয়ে যেত ওই সরকার, কারণ তারা ম্যানেজ করতে পারছিল না। বরং তাদের জন্য আশীর্বাদ হয়েছে 5ই আগস্টে তারা চলে যাওয়াতে অ্যাকচুয়ালি ব্যাংকরাপসির মুখোমুখি বাংলাদেশ হয় নাই। সেটি আপনি যেভাবেই সৌভাগ্য বলেন না কেন, সেই সরকার তো এটাও বলেছিল, বিগত সরকার, যে আমরা ছাড়া অন্য কেউ এই দেশ আর চালাতে পারবে না। এটা কেন বলেছিল দেখেন, এই জন্য যে তারা যেভাবে টাকা পাচার করেছে এবং যেসব নিয়ন্ত্রণ করেছে 10টা-12টা ব্যাংক দিয়ে, সেটা তারা জানতো যে আমরা না থাকলে এটা চলবে না। সেই জায়গায় সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে কিন্তু আমাদের ইকোনমি টিকে আছে। এখন আপনি যেটি বলছিলেন যে আপনার ইকোনমি টিকে আছে, ভালো ডলারের মজুদ আছে, আমরা এখন এই যে আপনি একটু আগে যেটা বললেন যে রপ্তানিকারকদের সুবিধা নিশ্চিত করবার জন্যই এই ডলারের দাম পড়তে দিচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নিচ্ছে, একটি জায়গায় ধরে রেখেছে।
তাতে কি রপ্তানিকারকদের আমরা সক্ষম হতে দিচ্ছি না বা আর্টিফিশিয়ালি তাদেরকে কম্পিটিটিভ রাখছি, এরকম কি? এটা খুবই আপনার একটা ম্যাক্রো ইকোনমির বিষয়। হয়তো অর্থনৈতিক বিশ্লেষকরা, কেন্দ্রীয় ব্যাংকে তাদের মুদ্রানীতি কিংবা এসে তারা সবটা মিলে তারা একটা মেনটেন করছে। আমি অত ডিটেলসে হয়তো জিনিসটাকে অ্যানালাইজ এখানে করতে পারবো না, কিন্তু এটা তারা ডেফিনেটলি একটা, যে এটা যদি আরও পড়ে যায় তাহলে রপ্তানিতে ইম্প্যাক্ট হবে, রপ্তানি কমে যেতে পারে। রপ্তানি কমে গেলে আমাদের তখন আবার অন্য সমস্যা দেখা দেবে। সেজন্য তারা এটা করছে, কিন্তু এটাকে কাউন্টার করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে উৎপাদন। যেমন ভারতের মতো দেশে কিন্তু ডলারের দাম হয়ে গেছে প্রায় 93 টাকা 94 টাকা, যেটা রুপিস, যেটা ইন্ডিয়াতে হই হুল্লোড় হচ্ছে। তাদের মুদ্রা তো অনেক স্ট্রং ছিল আমেরিকার কারণে। আমেরিকা যে আপনার যে আচরণ করছে কিংবা টেরিফ ওয়াল দিয়ে যা করেছে, সারা পৃথিবীতে একটা নরবরে অবস্থা। এটি তার বিজনেস পলিসি। হ্যাঁ, বিজনেস পলিসি না এটা, এটা তো আমেরিকান প্রেসিডেন্ট কিংবা যা করছে ওরা, এটা তো অনেকটা ক্লাস 3-4 ওই যে 2-3 বছরের বাচ্চারা যেরকম বলে যে আমি এটা নেবো না, এটা আমার বড় হইতে হবে, গ্রিনল্যান্ড আমার, কানাডা আমার, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমি। কেন ইমাজিন পৃথিবীতে এখন আপনারা সারা বিশ্ব যদি তাকে মোড়ল মনে করে, সেটা এটা করতেই পারে। অ্যাকচুয়ালি পৃথিবী ডেফিনেটলি ইজ হেডিং টুয়ার্ডস এ ডিজাস্টার। হয়তো বা আগামী দিনে আমেরিকার মোড়লত্ব সরে গিয়ে সেটা সময়ের ব্যাপার। আমেরিকার পৃথিবী বিখ্যাত এখনকার যে বিশ্বকরা, যেমন জেফ্রি সাক্স একজন আছেন প্রফেসর, তিনি বলছেন আমেরিকার কিন্তু শেষ, কারণ ইকোনমিক পাওয়ার চলে গেছে চীনের হাতে, ম্যানুফ্যাকচারিং পাওয়ার তার হাতে, টেকনোলজি তারা আহরণ করে ফেলেছে। এখন আমাদের মতো দেশগুলোর অবস্থা কি? আমরা এই অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবো, এইটাই হবে আগামী দিনের রাজনীতিকদের জন্য আমাদের বড় চ্যালেঞ্জ, যে তারা আমাদের জনগণকে কোথায়, কোন পর্যায়ে, বিশ্ব প্রেক্ষিতে কিংবা বিশ্ব মঞ্চে কি খেলা আপনি খেলবেন, কি নাটক দেখাবেন, আপনার এবিলিটি কি? আপনি কি কেবল মানুষ জন্ম দেবেন আর মিডল ইস্টে পাঠাবেন, তার উপর ভরসা করে রেমিডিস দিয়ে চলবেন? কতকাল চলবেন? তো সেই ক্ষেত্রে আমাদের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, আমাদের এখন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এখন এই আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু এগোতে পেরেছে? আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি এই সরকারের দুর্বল দিকটা হলো যে তিনি বেসরকারি খাতের সাথে তার কোনো যোগাযোগ নাই। হয়তো উনি এনজিও মাইন্ড কিংবা বেসরকারি খাত বলতে উনি কিছু অলিগার্ক, কয়েকজন হ্যান্ডফুল যারা আগের সরকারের সাথে ছিল, সব কন্ট্রোল করতো, তাদেরকে মনে করেছেন হয়তোবা। বাট বিশাল যে বেসরকারি খাত, লক্ষ লক্ষ এখানে ছোট ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে, তাদের সাথে কিন্তু কোনো যোগাযোগ সরকার তেমন একটা করে না। তাহলে কি সেই অলিগার্কদের সাথে? আমি কথাটা শেষ হয়নি, কিন্তু এই সরকারের যে প্রশংসাযোগ্য যে কাজগুলো, সেগুলো ইতিহাসে প্রথম কোন সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে টাকা দিয়ে কথা বলেছে যে তুমি আমার এখানে অন্যায় করেছ, জনগণকে বাদ দিয়ে একটা পার্টিকে তুমি সমর্থন করেছ, তুমি আমার গণতন্ত্রকে সম্মান করনি, আমার জনগণকে সম্মান করনি, অতএব তার সাথে যে ব্যবহারটা করা হচ্ছিল, এই জন্য ইউনূস সাহেবকে আমাদের, আমি মনে করি, ইতিহাসে স্থান দেওয়া উচিত। এটাই তো আমরা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সেইভাবে টক্কর দিয়ে চলেছেন। জিয়াউর রহমান ডেফিনেটলি ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট রুলার। আমার সৌভাগ্য যে আমি ওনার সময় চট্টগ্রামে ছিলাম, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার কাছে তখন এটা স্বপ্নের মতো ছিল, এবং তিনি যখন ঘোষণা করলেন আমরা রিভল্ট করলাম, ওই রিভল্ট, তখনই কিন্তু বাংলাদেশটা ঘুরে গেল। এবং তখনকার সামরিক বাহিনীর বাঙালি অফিসারদের ওই রিভল্টটা যদি না হতো, আমি জানি না বাংলাদেশের ইতিহাস কি হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই পদাঙ্ক কি অনুসরণ করেছেন, না নতুন কিছু দিশা খুঁজে পেয়েছেন? মানে এটা তো ইউনূস সাহেবের কাছ থেকে আশা করা যায় না, কারণ ইউনূস সাহেব তো রাজনীতিবিদ না, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি বিশ্বমানের অর্থনীতিবিদ কোনো সময়, কিন্তু তিনি এখানে তিনি মনে রাখতে হবে তার সাথে জনগণের সেভাবে যোগাযোগ নাই, তিনি পাঁচটা বুঝেন না। তার যদি ওরকম জনপ্রতিনিধিরা থাকতো পার্লামেন্ট, তাহলে সেরকম একরকম হতো। সেজন্যই একটা নির্বাচিত সরকার ভীষণভাবে দরকার, এই মুহূর্তে দরকার। সেজন্য আমরা নির্বাচনের পক্ষে। আমরা জুলাই জনগণের প্রত্যাশা, তরুণদের প্রাণ দিয়ে যে ব্যাপক পরিবর্তন, যেটা বেগম জিয়া নিজে কিন্তু বলে গেছেন, তিনি যে তোমরা ওনার দলের লোকেরা যেমন রাজপথ ছাড়ি নিয়ে স্লোগান দিছে, উনি বলছেন যে না, তোমরা রাজপথ ছেড়েছ, এই স্লোগান দিও না তোমরা, বরং তিনি কিন্তু কথাগুলো বলেছেন যে জনগণ এসেই সকল দল সকল মতের মানুষরা মিলে কিন্তু এই পরিবর্তন করেছে। অর্থাৎ আগামী সরকারের উচিত হবে একটা জাতীয় ভিত্তিক চিন্তা করা, জাতীয় সরকার চিন্তা করা, যাতে তারা একটা স্টেবিলিটি দিতে পারে, এবং এই স্টেবিলিটিটা যাতে না হয়, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়, সেজন্য কিন্তু আমাদের বিরোধী পক্ষরা তৎপর।
তাদের কাছে বিলিয়নস অফ ডলার আছে, টাকা একটা পাওয়ার। অতএব সেই জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখা সবগুলো দলের উচিত। তারা ভোট চাইবে, কিন্তু ঐক্যের জায়গায় যে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, আর তারপর জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব, এইসব ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। চলবে না। এবং ধন্যবাদ। একটা কথা বলি, যারা অর্থ পাচার করেছে, চীন তাদেরকে নেকেড অফিসিয়াল বলেছে, একটা দেখেছেন কিনা? জি, জি। নেকেড অফিসিয়াল মানে যাদের পরিবার বাইরে থাকে এবং তারা এখানে কাজ করে, সরকারি আমলা অথবা রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী, বিচারক জি। অথবা সামরিক বাহিনীতে আছে, পুলিশে আছে, তাদের সবাইকে তারা চিহ্নিত করেছে, করে বলছে দে আর নেকেড অফিসিয়ালস, কোট আন কোট। এবং তাদেরকে কোনো প্রমোশন দেওয়া হবে না, গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হবে না, তাদেরকে চিহ্নিত করে যে তারা সবাই বিদেশের পক্ষে কাজ করে। বাংলাদেশে হাই টাইম, যখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে identify। যারা আমাদের সার্বভৌমত্ব ছিনিমিনি খেলেছে, জড়িত আছে, জড়িত হবে, অতীতে ছিল, এই জুলাই আন্দোলনে যদি আমরা ন্যূনতম স্পিরিটটাকে সম্মান আমরা করি, তাহলে এই ব্যাপারে সকল পলিটিক্যাল পার্টির কাছ থেকে আমরা ঐক্যবদ্ধ শুধু না, জি। ম্যানিফেস্টেশনে আশা করি যে তারা তাদের ম্যানিফেস্টেশনে বলবে যে তারা কি করবে। জি, ধন্যবাদ। আমরা আবার আসবো জনাব আব্দুল হক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনাব আব্দুল হকের বক্তব্য, খুব বহুল প্রত্যাশিত এবং অনেকগুলো বিষয় উনি এনেছেন। আমরা সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব। তার আগে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আজকের আমাদের নির্ধারিত আলোচনায়। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা আজকে আলোচনা করছি সমসাময়িক অর্থনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বা উত্তরণের পথ কোথায়, আমরা কোন পথে এগোতে চাচ্ছি এবং সেখান থেকে কোথায় আছি, সঠিক পথে হাঁটছি কিনা। এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব ফজলে শামীম এহসান, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। রয়েছে আরও অনেক পরিচিতি, সেগুলোতে যেতে চাই না। জনাব ফজলে শামীম এহসান, আমরা আলোচনা করছিলাম দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনীতি সঠিক পথে এগিয়েছে কি না, বা কোথাও ক্ষত দেখতে পাচ্ছেন কিনা, বা যে পরিকল্পনা বা যে রূপকল্প আমাদের সামনে এসেছিল সেই রূপকল্প থেকে আমরা ছিটকে পড়েছি কিনা, না উন্নতির পথে গেছি না অবনতির পথে গেছি, কোথায় আছে আমাদের অর্থনীতি? ধন্যবাদ। অনেক বড় বড় কোশ্চেন আর কি, অনেক বড় ব্যাপার। আপনি যদি শর্ট করে বলতে বলেন তাহলে আমি বলবো যে এটা আসলে একটা মিক্সড একটা আসলে আমাদের একটা অনুভূতি। যেমন আপনি যদি বলেন যে ব্যাংকিং খাতে অনেকগুলো সংস্কার হয়েছে, ব্যাংকিং খাতে যে লুটপাট চলছিল সেই লুটপাট বন্ধ হয়েছে নিঃসন্দেহে, এটা একটি ভালো দিক। তবে আবার ব্যাংক সংস্কারের ক্ষেত্রে যেভাবে করা হয়েছে, যে পাবলিক মানে সাধারণ মানুষের মনে যে একটা ভীতি সৃষ্টি হয়েছে, সেটা আবার খারাপ দিক। ব্যাংকগুলোকে সংস্কার করাটা একদম ফরজ ছিল, কিন্তু সাধারণ মানুষকে ভয় না দেখিয়েও আমার মনে হয় সেটা করতে পারলে ভালো হতো আর কি। যে ব্যাংক একদম ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, এইরকম একটা সিনারিও তৈরি না করে যদি মানে ভিতরে ভিতরে যদি সংস্কারগুলো করা যেত। বাট তারপর আমি মনে করি যে ব্যাংকের বিষয়টা একটি আমাদের ভালো দিক। আর খারাপ দিক যদি অর্থনীতিতে বলেন, তাহলে অর্থনীতিতে যে দুর্বতায়ন, মানে এই যে আপনাদের ঘুষ, এই যে দুর্নীতি, এটা অনেক দিন ধরে চলে আসে। মানে আমি ব্যবসা শুরুর থেকে বা আঙ্কেল আমার অনেক সিনিয়র, সবসময় চলে আসে। কিন্তু এই যে ১৫০০-এর মতো জীবন, রক্ত না, আহত না, জীবন চলে গেল, এত প্রাণের বিনিময়ের একটা বিপ্লবের পরেও কি একই জিনিস থাকবে? মানে নর্মাল হিসাবে ঠিক আছে, থাকবে, কমবে, বাড়বে, কিন্তু এতগুলা জীবন দানের বিনিময়ে যে একটা বিপ্লব পেলাম আমরা, সেই যে বিপ্লবের সরকার, এই সরকারের কাছ থেকে আমরা আসলে এই নমনীয় একটা মনোভাব আমরা আশা করি নাই যে দুর্নীতি থাকবে। গতকালই একজন ব্যবসায়িক নেতা বললেন যেটা অনেক গুণ বেড়ে গিয়েছে, খুব নাম করা হয়েছে, আজমজি চৌধুরী সাহেব বললেন যে এর আগে আমিও বলেছি যে বাংলাদেশে সবখানে মব হয়, ছোট ছোট বিষয়ে মব হয়, কিন্তু একটা মব এই বিপ্লবের পরে হলো না যে একটা দুর্নীতিগ্রস্ত ভূমি অফিসের সামনে বা একটা যে কোনো একটা অফিসের সামনে গিয়ে বলা যে এখানে ঘুষ না হয় কেন, ঘুষ নিলে আমরা আন্দোলন করব। এই জিনিসটা আমাদের আসলে মনে হয় যে এই সরকার একটি অর্থনীতির যে একটি মানে দুর্বলতাটা দূর করা, যে দুর্নীতি, ঘুষ দুর্নীতি দূর করা, এটা একটা মোক্ষম সময় ছিল। এরকম সময় আমরা আবার আগামী 50 বছরে পাবো কিনা আমরা জানি না, বাট এইটাই সরকার মিস করেছে। এইটা আমি মনে করি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আর কি। মানে আপনি বলছেন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি এবং সেটি আগের মতো চলছে, এবং আপনি আরেকজনের কথা বলছিলেন আরো বেড়ে গেছে জি বলছেন। তো এই সরকার কি আপনারা এই বা কোন রকম এই সরকার বা আপনারা এই দুর্বৃত্তায়ন বন্ধ করা, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করা এই সময়ের মধ্যে
তারা কি কোনো ঘোষণা দিয়েছিলেন যে তারা বন্ধ করবেন, না তারা এসে বলেছিলেন যে আমরা সংস্কার করব ও ভবিষ্যতে যাতে না হয়? এখন দেখেন, সংস্কারটা যে আপনি করবেন, সংস্কারটা তো করবেন ভালোর দিকে যাওয়ার জন্য। আমরা যে সংস্কারগুলো দেখি, কিছু সংস্কারের এফেক্ট ইমিডিয়েট আসবে, কিছু সংস্কারের এফেক্ট পরবর্তীতে আসবে, মিড টার্মে আসবে। কিন্তু কিছু কিছু এফেক্ট যদি শর্ট টার্মে না আসে, এটা কখনো মিড টার্ম বা লং টার্মে আসবে না। তো এমন সংস্কার যদি আপনি যদি এই খারাপ কাজগুলো বন্ধ করতে হয়, সেটা আসলে ইমিডিয়েটলি করা উচিত ছিল। আপনি বলবেন যে এমন একটা পরিবেশ ক্রিয়েট করব, এটা আমাদের মতো তৃতীয় বিশ্বে, উন্নত বিশ্বে এই ঘুষ দুর্নীতি থাকে, আর আমাদের মতো তৃতীয় বিশ্বে মানে টাইম ফ্রেম ঠিক করে ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে বন্ধ করবেন, এটা আসলে অসম্ভব। এইটা আসলে ওই তখন এই বিপ্লবের সাথে সাথে এটা আরেকটা বিপ্লব আমাদের ঘটানো উচিত ছিল, যে এই জিনিসটা যেন বন্ধ হয়। এর বাইরে সরকারের আরো কয়েকটা যদি আপনি বলেন, যে আমি মনে করি ওনাদের সাথে ব্যবসায়ীদের অনেক একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি যদি আমার পাশে যেতে আছেন, আমি ওনাকে মেনশন করি বলি, এর আগে যতগুলো সরকার ছিল ওনার সাথে কতবার তারা মিলিত হয়েছে, কতবার তারা দেখা করেছে, বিকজ ওনার সাথে জাপানের একটা খুব ভালো সম্পর্ক আছে। আপনি যদি বিএনপির আগের 2 টার্মের সরকার চিন্তা করেন, বা আওয়ামী লীগের 3 টার্মের সরকার, দলমত নির্বিশেষে ওনাকে ইউজ করেছে, ব্যবসায়ীদেরকে সরকাররা ইউজ করেছে একটা দেশের সুবিধা নেওয়ার জন্য, আমাদের রাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্য। ওনাকে ব্যবহার করে আমরা জাপানের সাথে অনেকগুলা সুবিধা আমরা অতীতে নিতে পেরেছি, কিন্তু এই সরকার কি ওনাকে ব্যবহার করতে পেরেছে? আমি যা সামনে আসে দিকে বললাম যে এরকম এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো, যে সরকারের সাথে ব্যবসায়ীদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, যেটা আমি মনে করি অর্থনীতির তো প্রধান চালিকা শক্তি প্রাইভেট সেক্টর, সেই প্রাইভেট সেক্টরের সাথে আসলে দূরত্ব সৃষ্টি করে তো আপনি অর্থনীতিকে খুব বেশি এগিয়ে নিতে পারবেন না। ধন্যবাদ জনাব শামীম হাসান। জনাব আব্দুল হক, আমি আপনার কাছে এই প্রসঙ্গে একটু আসতে চাই। উনি বলেছেন যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি, সেক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষ থেকে, ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আপনারা গত 1.5 বছরে কি ভূমিকা রাখলেন? সরকার পারেনি সেটি আপনারা বলছেন, কিন্তু আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করবার জন্য? ব্যবসায়ীদের যেটি এফেক্ট করে, প্রোডাক্ট কস্ট বাড়িয়ে ফেলে, আপনার ব্যবসার ডুইং বিজনেস ইজি যেটিকে আমরা বলে থাকি, যে সহজে ব্যবসা করবার যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করবার জন্য ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেখানে সরকার কতটা পিছিয়ে ছিল? অনেক ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা এত একটা বৃহৎ পরিসরের বিষয়, খুব ছোট করে বলতে গেলে বলবো যে যেটা আমাদের তরুণ ব্যবসায়ী, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আমাদের এমপ্লয়িজ ফেডারেশন। এটা অনেকে জানে না, কিন্তু ভেরি ইন্টারন্যাশনালি রিপোর্টেড গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। তার বাংলাদেশের সভাপতি, আমি অভিনন্দন জানাচ্ছি ওনাকে, অনেক তরুণ হিসাবে নিয়ে দায়িত্ব পেয়েছেন। অ্যাকচুয়ালি দেখেন, উনি যেটা বলেছেন এটাই সত্যি কথা, যে সরকার হয়তোবা তাদের অভিজ্ঞতা নাই, কিংবা কোনো চাপ নাই, অথবা যাদের পরামর্শে সরকার চলছে তাদের কারণে তারা কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে কোনো তেমন একটা যোগাযোগ ছিল না বললেই চলে। এবং কোনো বড় মিটিং এ পর্যন্ত আমরা দেখি নাই, উপেক্ষা করা হয়েছে। বরং ফেডারেশন চেম্বার নামে যে অ্যাপেক্স বডি কিংবা শীর্ষ বাণিজ্য সংগঠন, যার মধ্যে সাধারণত সবগুলো চেম্বারের প্রতিনিধিত্ব থাকে, সমস্ত ট্রেড এবং সেক্টরগুলোর প্রতিনিধিত্ব থাকে, সেটা 1.5 বছর যাবৎ ডিফাঙ্ক্ট বলা যেতে পারে, কোনো ফাংশন নাই। এটা একজন প্রশাসক আছেন সরকারের, একজন অতিরিক্ত সচিব, এবং সেখানে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন আভ্যন্তরীণ কোন্দল, কেউ আদালতে গিয়েছে, কেউ আপনার এটাকে চাচ্ছেন এখন হোক, কেউ চাচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে নির্বাচন হোক, এই কারণে কিন্তু এটা কিন্তু অলমোস্ট কার্যকর নয়, এখন সেই কারণে। এবং আমাদের যে আমলাতন্ত্র, তারা কিন্তু নর্মালি সাধারণত জনগণের সাথে সম্পর্ক থাকুক এরকম কোনো ম্যান্ডেট তাদের নাই। তারা মনে করে তারাই সর্বেসর্বা, অর্থাৎ তারা একটা বিরাট সুযোগ পেয়েছে যে তারা সব পলিসি দিয়েছে, এই বাইলেটারাল কিংবা মাল্টিলেটারাল জায়গাগুলো তারাই সমস্ত চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হবে 6 তারিখ ফেব্রুয়ারিতে। সেখানেও কিন্তু ব্যবসায়ীদের, আমি একবার একটা মাত্র আমাকে ডাকছিল, একদিন বাণিজ্য মন্ত্রণালয় গিয়েছিলাম। এছাড়া কিন্তু এর আগে আমরা জাপান বাংলাদেশের ক্ষেত্রে, আমি অন্তত বিগত 30 বছর, উনি যেটা বলেছেন, নিজের অর্থে নিজের সময় ব্যয় করে গভীরতরভাবে আমরা চেষ্টা করেছি জাপানকে সাথে আনতে, এবং জাপানিরা অনেক দূরে গিয়ে এসছে, যেটা ঐতিহাসিক। এত $1 বিলিয়ন সহায়তা আপনাকে দিয়েছে, যেটা মেট্রো রেল থেকে শুরু করে আমাদের মাতারবাড়ি পাওয়ার হাউস থেকে আমরা যা যা চেয়েছি সবটাই তারা দিয়েছে, যেটা আমাদের অর্থনৈতিক পরবর্তী ধাপে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন এগুলো নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে যে আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে, এগুলো এর মূল্য কত, এগুলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রশ্ন তুলেছে।
আমি বলবো যে এই সরকার ব্যবসায়ীদের সাথে সংযোগ রাখেনি, অনেকটা এনজিও টাইপের গভর্নমেন্ট। বাট যে কথার প্রথম প্রশ্ন আপনি করেছেন যে সরকারের কাছে যে আমাদের প্রত্যাশা, সেটা আমি প্রথমে আলোচনায় বলেছিলাম যে সরকার কোনো বিপ্লবী সরকার নয়, নাকি কোনো নির্বাচিত সরকার, নাকি এই সরকারের কোনো পলিটিক্যাল পাওয়ার আছে। এমনকি সামরিক বাহিনী এক ধরনের সমর্থন দিয়েছে, কিন্তু সামরিক বাহিনী কি সম্পূর্ণ সমর্থন দিয়েছে? যে জনগণ যা চাচ্ছে, তরুণরা যে প্রাণ দিল সেই পরিবর্তনগুলো আমরা চাই, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। ফলে এটা থেকে গেল এই প্রশ্নটা। এবং আমি মনে করি যে এই সরকার একটা বিপ্লবী সরকার নয়, বিপ্লবী কোনো ম্যান্ডেটও তাদের ছিল না, বিপ্লবী তাদের কোনো ম্যানিফেস্টেশনও ছিল না। সেজন্য আমি হতাশ নই, কিন্তু আমি মনে করি এটা প্রত্যাশা করাটাই আমাদের ভুল। যে they are not a revolutionary government, neither they have got any revolutionary power, nor even they have political power ও নাই। ধন্যবাদ ফলে- জনাব জি। আব্দুল হক, আবার আসবো আপনার সাথে আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ফিরছি আবার নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনায় দুইজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সাথে আপনাদের পরিচয় হয়েছে ইতিমধ্যে। আমি শুরুটা করতে চাই আবার জনাব ফজলে শামীম এহসান আপনার কাছ থেকে। এই যে আমরা এখন দেখছি যে নির্বাচন এসছে, নির্বাচনে যে যার মতো করে অঙ্গীকার ব্যক্ত করছে, বাংলাদেশের অর্থনৈতিক এবং ব্যবসায়ী যে পরিবেশ, সেটিকে উন্নয়ন এবং এই যে কণ্টকাকীর্ণ যে পথ, সেটাকে মসৃণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আপনারা কিছু দেখতে চাইছেন কিনা? জি ধন্যবাদ। একদম যদি শর্ট করে বলি, যে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি সৃষ্টি করতে হবে। বিনিয়োগ বান্ধব পরিস্থিতি সৃষ্টি করতে গেলে কি লাগবে? প্রধানত দুইটা জিনিস। একটা হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নত করা। এটা আপনার রাস্তার ট্রাফিক জ্যাম থেকে শুরু করে যে ওভারঅল যে আমাদের যে একটা সিচুয়েশন আছে, চাঁদাবাজি থেকে শুরু সবকিছু, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে যা বোঝায়, এটা আমাকে উন্নত করতে হবে। দ্বিতীয় হলো যে আইনগুলোকে একটু সহজবদ্ধ করতে হবে, যেন সাধারণ মানুষ বুঝে। এই যে আমাদের যে মানে কোর্ট বেজ আইন, এই কোর্ট বেজ আইন থেকে আমাদের দূরে সরতে হবে। যে একটার সাথে আরেকটা সম্পৃক্ত, এনবিআর যাবেন এইটার সাথে ওইটা, ওইটার সাথে এইটা, এইভাবে না করে আইনগুলোকে একটু ভেরি স্পেসিফিক করে সহজবদ্ধ করেন। বাকিটা আমাদের ব্যবসায়ী আঙ্কেলরা আছেন, ওনাদের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু বিশেষ করে এনবিআর আন্ডারে যে কাস্টমস বন্ড, এই যে পোর্ট, এই যে রিলেটেড জিনিসগুলা, এই টোটাল সরকারের যে আইনগুলোকে একটু সহজবদ্ধ করে দিয়ে এই এখনকার থেকে দূরে সরে এসে, যেহেতু অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটা নতুন সরকার আসবে, এই সরকারটা যেন অন্তত এরপর রেভলিউশনারি যেন একটা কাজ করে। নির্বাচনী ইশতেহার স্পেসিফিক কিছু চাইছেন কিনা? ওই যে বললাম যে ওনারা বলবে যে আমরা ব্যবসা বান্ধব আইন তৈরি করব। আচ্ছা, ধন্যবাদ জনাব ফজলে শামীম এহসান। আমি এবার একটু আসতে চাই আব্দুল হক, একটু যদি বলেন যে আসলে নির্বাচনী ইশতেহারে ব্যবসায়ী বা বিনিয়োগের জন্য খুব যদি সংক্ষেপে বলেন কি থাকা উচিত বা কি প্রত্যাশা? অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে শুধু দর্শক শ্রোতা, বিশেষ করে আমাদের দেশের একটা এই লগ্নে যখন নির্বাচন সামনে, তখন খুব সংক্ষেপে বলবো, পরিবর্তন অথবা মরণ। বলা হয় চেঞ্জ অর ডাই, উইল হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ, যেটা আমার তরুণ সহকর্মী বললেন, যে পরিবর্তনগুলো দরকার যেটা ট্রেডকে ফ্যাসিলিটেট করবে। এইখানে ম্যানিফেস্টেশনে অবশ্যই সরকারের নীতিমালা, আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আশা করি, আমরা বিনিয়োগকারীরা, আমাদের বন্ধু রাষ্ট্র কিংবা যারা উন্নয়ন সহযোগী, তারা প্রত্যাশা করে যে তাদের আদর্শ নীতি আদর্শ কী হবে, তারা সরকার প্রশাসনের পরিবর্তন কীভাবে করবেন, সরকারকে বর্তমানে যে কলোনিয়াল প্যাটার্নের নিয়ন্ত্রক জায়গা থেকে সরিয়ে ফ্যাসিলিটেটর হিসেবে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি ফ্যাসিলিটি, এটা টোটালি একটা কিন্তু প্যারাডাইম শিফট, ব্যাপক পরিবর্তন দরকার। এখানে টোটাল ট্রেনিংয়ের পরিবর্তন, তার শিক্ষার পরিবর্তন দরকার, তার মননের পরিবর্তন দরকার। সে ম্যাজিস্ট্রেসি একটা, আরটা হলো ট্রেড। মনে আসছেন ব্যবসা করতে, তখন যেমন জাপানের জ্যাট্রো, কোরিয়ার কোট্রা, ভিয়েতনামের ভিয়েট্রেড, একক এজেন্সি, যেখানে গেলে সব পাবেন। এই কাস্টমার সমস্যা, সেই সুবিধা যাতে আমি মনে করি এটা কিন্তু অসম্ভব কিছু না, এই সবটাই সম্ভব। আগামী সরকারগুলোকে, রাজনৈতিক দলগুলোকে, মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। এবং দুর্নীতি এবং যে কথাটা বলা হচ্ছে যে কিছুই হচ্ছে না, দৃশ্যমান কঠোর জায়গায় নিতে হবে। চীনের মতো কান্ট্রি যেটা করেছে, যে নেকেড অফিসিয়ালস কোট আন কোট, সেরকম নীতিমালা আমরা আশা করব। ধন্যবাদ জনাব আব্দুল হক। আপনি যে আশা করছেন সেটির প্রতিফলন ঘটুক। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা শেষ করছি এখানে।
আবার দেখা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।